আসসালামু আলাইকুম। আমি ফরহাদ আপনাদেরকে আজকে শোনাবো একটি ভয়ঙ্কর ইফরিত জিনের বান। তো কাহিনিটা আমি আপনাদেরকে শোনাবো। তো কাহিনিটা ঘটেছিল 2024 সালে। তো এটা একটা ফ্যামিলি ভিত্তিক কাহিনী, ঢাকাতেই হয়েছে। আমি এলাকার নাম বলছি, এলাকার নাম হলো ঢাকা জুরাইন। এই এলাকাতেই হয়েছে, কিন্তু বাস্তব একটা কাহিনী। তো আর এই চ্যানেলটা আমারই। তো এই জায়গায় আরও অনেক ভূতের কাহিনী পাবেন আপনারা। প্লিজ বাস্তব ভূতের কাহিনী পাবেন। তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে আর আমার ফেসবুক পেজের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। এই দুই জায়গায় আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। আমি অনেক সুন্দর সুন্দর বাস্তব ভূতের কাহিনী নিয়ে আপনাদেরকে শোনাবো। তো শুরু করা যাক। 2024 সালের এপ্রিল মাস। ঢাকায় তখন প্রচণ্ড গরম। ঢাকার জুরাইন, বিক্রমপুর প্লাজা আর রেলগেট এলাকাগুলোতে দুপুরের পর থেকেই তীব্র রোদের কারণে মানুষজন একটু ক্লান্ত থাকে, আর সন্ধ্যার পর পুরো জুরাইন যেন এক ব্যস্ত নগরীতে পরিণত হয়। এই জুরাইনের একটি সরু গলির চারতলা বাসায় সপরিবারে থাকত অনন্যা। শান্তশিষ্ট, কলেজ পড়ুয়া মেয়ে। কিন্তু গত কয়েক মাস ধরে এলাকার কিছু বখাটে ছেলে, বিশেষ করে সায়মন নামের একটা ছেলে অনন্যাকে নানাভাবে উত্ত্যক্ত করত। অনন্যা প্রতিদিন যখনই কলেজ থেকে বাসায় ফিরত, সায়মন আর তার দলবল মোটর বাইক নিয়ে তার পথ আটকে দাঁড়াত। নোংরা মন্তব্য করা, ওড়না ধরে টান দেওয়ার চেষ্টা করা, এসব প্রতিদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। অনন্যা লোকলজ্জা আর ভয়ের কারণে বাসায় কিছু বলতে পারছিল না। কিন্তু একদিন জুরাইন রেলগেটের মোড়ে সায়মনের দলবল অনন্যার হাত চেপে ধরে। লোকলজ্জার মাথা খেয়ে অনন্যা চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। গন্ধলাইয়ের ভয়ে সায়মনরা পালিয়ে গেলেও যাওয়ার সময় সায়মন অনন্যার দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলে গিয়েছিল, তোর অনেক বড় বার বেড়েছে রে অনন্যা। জুরাইনে থাইকা সায়মনরে অপমান করলি, এর ফল তোরে ভোগ করতে হইব। এমন বান মারুম, তুই নিজে আইসা আমার পায়ে ধরবি। অপমান আর প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে সায়মন সোজা চলে যায় জুরাইন কবরস্থানের পেছনের এক অন্ধকার গলিতে, যেখানে কুফরি কালাম আর কালো জাদুতে সিদ্ধহস্ত এক তান্ত্রিক থাকত। সায়মন অনন্যার মাথার চুল আর পায়ের নিচের মাটি দিয়ে তান্ত্রিককে বলে এমন এক ভয়ানক বান মারতে, যাতে অনন্যা তিলে তিলে শেষ হয়ে যায়। তান্ত্রিক সাধারণ কোনো বান নয়, বরং জিনের জগতের সবচেয়ে হিংস্র আর ভয়ানক প্রজাতি ইফরিত জিনকে বশ করে সেই বানের সাথে জুড়ে দেয়। তান্ত্রিক কালো সুতো, শ্মশানের ছাই আর একটা মাটির পাত্রে রক্ত দিয়ে কুফরি মন্ত্র পড়ে সায়মনকে বলল, কাজ হয়ে গেছে। ইফরিত জিনের বান তার শিকারের রক্ত চুষে খাবে। আজ রাত থেকেই ম্যাজিক শুরু হবে গি। ঠিক তার পরদিন থেকেই অনন্যাদের বাড়িতে অদ্ভুত ও অলৌকিক সব কাণ্ড ঘটতে শুরু করল। সেদিন রাতে অনন্যা যখন তার রুমে পড়তে বসেছিল, তখন হুট করে এপ্রিলের ওই তীব্র গরমের মাঝেও পুরো ঘর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। জানালা বন্ধ করতে গিয়ে সে দেখল, কাচের ওপাশে কুয়াশার মাঝে একটা বিকৃত, জ্বলন্ত লাল চোখের বিশাল আকৃতির অবয়ব তার দিকে তাকিয়ে হাসছে। ভয়ে চিৎকার দিয়ে সে পিছিয়ে আসে, কিন্তু পরক্ষণেই চোখ রগড়ে দেখে সেখানে কেউ নেই। দিন যত যেতে লাগল, এই ইফরিত জিনের বানের কুপ্রভাব আরও ভয়ানক রূপ নিতে শুরু করল। অনন্যার মনে হতো সবসময় তার পেছনে কেউ একজন হেঁটে বেড়াচ্ছে। সে যখনই আয়নার সামনে দাঁড়াত, আয়নায় নিজের চেহারার বদলে একটা রক্তাক্ত, শিংওয়ালা বিভৎস ইফরিত জিনের মুখ দেখতে পেত। খাবার টেবিলে বসলে ভাতের থালা থেকে পচা মাংসের গন্ধ আসত। অনন্যা খাওয়া এক প্রকার ছেড়ে দিল। তার ফর্সা চেহারা আস্তে আস্তে কালো হয়ে যেতে লাগল, চোখের নিচে কালচে দাগ পড়ে গেল। সবচেয়ে ভয়ানক কাণ্ড ঘটত গভীর রাতে। জুরাইনের ওই সরু গলির বাড়িটায় রাত 2টার পর যখন চারপাশ নিঝুম হয়ে যেত, তখন অনন্যার ঘরের খাটের তলা থেকে খড়খড় শব্দ হতো। মনে হতো কোনো হিংস্র প্রাণী নখ দিয়ে মেঝে আচড়াচ্ছে। মাঝে মাঝে অনন্যা ঘুমের ঘোরে অনুভব করত, 4-5টা অদৃশ্য জ্বলন্ত কালো হাত তার গলা চেপে ধরছে। সে চিৎকার করতে চাইত, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হতো না। এটা সাধারণ বোবায় ধরা ছিল না, এটা ছিল সেই ইফরিত জিনের বানের সরাসরি আক্রমণ। এপ্রিলের এক অমাবস্যার রাত। ঘড়িতে তখন রাত 3টা। পুরো জুরাইন এলাকা ঘুমে আচ্ছন্ন। অনন্যাদের ঘরের সবাই গভীর ঘুমে মগ্ন। হঠাৎ অনন্যার চোখ খুলে গেল। সে দেখল তার ঘরের দরজাটা আপনা আপনি খুলে গেছে।
আর ড্রয়িং রুমের দিক থেকে একটা অদ্ভুত খসকসে অতিপ্রাকৃতিক কণ্ঠস্বর তার নাম ধরে ডাকছে, অনন্যা, বাইরে আয়, সাইমন তোর জন্য অপেক্ষা করছে, বাইরে আয়। অনন্যা যেন নিজের ইচ্ছাশক্তি হারিয়ে ফেল। ইফরিত জিনের বানের টানে সে সম্মোহিত মানুষের মতো খাট থেকে নাম। তার পা মাটিতে পড়ছে না, মনে হচ্ছে কেউ তাকে শূন্যে ভাসিয়ে টেনে নিয়ে যাচ্ছে। সে প্রধান দরজা খুলে সিঁড়ি দিয়ে নেমে মেইন গেটের বাইরে চলে এল। বাইরে তখন অস্বাভাবিক এক অন্ধকার। জুরাইনের সেই পরিচিত গলিটাকে আজ কেমন যেন অচেনা, অন্ধকার আর জনমানবহীন এক নরকের মতো মনে হচ্ছিল। অনন্যা হাঁটতে হাঁটতে জুরাইন রেল লাইনের দিকে চলে এল। অন্ধকারের ভেতর দূর থেকে একটা মোটরসাইকেলের হেডলাইটের আলো দেখা গেল। মোটর বাইকের ওপর বসেছিল সাইমন। কিন্তু সাইমনের চেহারা স্বাভাবিক ছিল না। বানের কালো জাদুর প্রভাবে সাইমনের চোখ দুটো জাজবলমান আগুনের মতো জ্বলছিল, আর তার মুখ থেকে লালা পড়ছিল। সাইমন বিকট গলায় হেসে উঠল, কি রে অনন্যা, বলছিলাম না নিজে হেঁটে আমার কাছে আসবি? জুরাইনের মাটিতে সাইমনের কথার নড়চড় হয় না। অনন্যা সাইমনের দিকে এগিয়ে যাচ্ছিল, তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। ঠিক তখনই অলৌকিক একটা ঘটনা ঘটল। অনন্যার গলার লকেটে একটা পবিত্র আয়াত লেখা ছিল, যেটা তার মা তাকে ছোটবেলায় পড়িয়ে দিয়েছিলেন। সাইমন যখনই অনন্যাকে স্পর্শ করতে হাত বাড়াল, অনন্যার গলার সেই লকেট থেকে যেন একটা তীব্র আলোর ঝলকানি বের হল। সাথে সাথে অনন্যার ঘোর কেটে গেল। সে চিৎকার দিয়ে পেছন ফিরে দৌড় দিল। অনন্যাকে পালাতে দেখে সাইমন যখন বাইক স্টার্ট দিয়ে তাকে তাড়া করতে গেল, তখনই ঘটল সেই চরম ভয়ানক পরিণতি। কালো জাদুর একটা নিয়ম আছে, যদি কোনো বান বা জিন তার লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে না পারে, তবে সেই শক্তি উল্টো ঘুরে গিয়ে যে জাদুর আদেশ দিয়েছিল তাকেই আক্রমণ করে, যাকে তান্ত্রিক বিদ্যায় ব্যাকফায়ার বলে। হঠাৎ করেই অন্ধকারের ভেতর থেকে ৪-৫টা বিশাল আকৃতির কুচকুচে কালো ডানাওয়ালা ইফরিত জিন সাইমনের মোটর বাইকটি ঘিরে ধরল। সাইমন চিৎকার করতে চাইল, কিন্তু পারল না। সেই হিংস্র জিনগুলো সাইমনকে বাইকসহ টেনে হিচড়ে রেল লাইনের উপর নিয়ে আছাড় মারল। অনন্যা দূর থেকে দেখল, শূন্য থেকে যেন জ্বলন্ত নখ এসে সাইমনের শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। সাইমন নিজের পাপের আর ইফরিত জিনের বানের পরিণতি নিজের হাড় দিয়ে টের পাচ্ছিল। সে যন্ত্রণায় ছটফট করতে করতে অন্ধকারের মাঝে বিলীন হয়ে গেল। পরদিন সকালে জুরাইন রেলগেটের পাশে সাইমনের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। পুলিশ ও সাধারণ মানুষ ভেবেছিল হয়তো ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। কিন্তু অনন্যা আর তার পরিবার জানত আসল সত্যটা কি। এই ঘটনার পর অনন্যা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। তবে আজও জুরাইনের সেই গলিতে এপ্রিলের গরমের রাতেও হুট করে বাতাস ঠান্ডা হয়ে গেলে অনন্যার মনে হয় অন্ধকারে কোনো এক কোণে আজও সেই ইফরিত জিনের ছায়া ওতো পেতে আছে। আর বাতাসে ভেসে আসে এক অবাধ্য আত্মার গোমানির আওয়াজ।